হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, আর যথারীতি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সময়টা বেশ ভালোই কাটতে লাগলো। হঠাৎ করে দেখলাম একটা মেয়ে গাড়িতে করে নামলো। মেয়েটার শর্ট জামা কাপড় পরে আছে। এটা দেখে আমার বেশ খারাপ লাগলো, কারণ আজকালকার মেয়েরা যে কী সব কাপড় চোপড় পরে বেড়ায়, এটা আসলে সত্যিই লজ্জাজনক। তখন আমার বন্ধু রাফি বলতে লাগলো, দোস্ত, দেখতে পাচ্ছিস মেয়েটা গাড়ি থেকে নামলো, সেটা ভালো কথা, কিন্তু গাড়ি থেকে নেমে একটা বৃদ্ধ লোককে চর মারলো, এটা কি ঠিক করলো বল? কার সাথে বড়লোক বাবার মায়ের ছেলেমেয়েরা যা করে আর কি। দোস্ত, আসলে এসব বলে কোনো লাভ নেই, কারণ ওরা যা চায় তাই করে। কারণ বাবা মায়ের একমাত্র মেয়ে হয়তো, আর বড় লোকরা তো জানিসই, একটা হলে যথেষ্ট, দুইটার দরকার হয় না। আরে তুই শুধু এসব বলছিস, আমি তো আরও নিজের চোখেই দেখেছি যে নিজের চেহারা নষ্ট হবে বলে ছোটো বাচ্চাকে অন্য কাউকে দিয়ে দুধ খাওয়াই, শুধুমাত্র চেহারাটা নষ্ট হয়ে যাবে বলে। ভাবতে পারছিস কতটা জঘন্য হয়ে গেছে আজকালকার মানুষগুলো? হ্যাঁ, এটা তো আমি দেখতেই পাচ্ছি। তারা এখনকার মেয়েরা কি চায়, কি জিনিস, মানে ওই বিদেশিদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। কিন্তু ওই বিদেশিরা তো আর আমাদের সঙ্গে কখনোই যাবে না। আমরা নিজেরাই ওই বিদেশিদের কালচার ধারণ করছি। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। তাছাড়া এখানকার দেখছিস না, বাঁচার জন্য মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু এখন সে বাংলা ভাষার কোনো দামই নেই। যে ইংলিশ পারে তার মূল্যটাই অনেক বেশি। অফিসের ক্ষেত্রে যে বেশি ইংলিশ পারে তাই অনেক ডিমান্ড থাকে, তেমন কি ভার্সিটি কলেজের সব কিছুতেই। তবে দোস্ত, আমার চোখ একটা মানুষ ভালো আছে, কারণ সেটা হচ্ছিস তুই। তোর এত কিছু থাকা সত্ত্বেও তুই কোনো অহংকার করিস না, এটা সবচেয়ে বড় ভালো কথা। দোস্ত, আমিও অহংকার করতাম, কিন্তু কেন করি না জানিস? আমার বাবা খুব কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আমার বাবার কষ্টটা আমি খুব ভালো করে দেখতে পেরেছি, তো সেই জন্য অহংকার কখনোই করি না। আমার বাবা আর মা পালিয়ে বিয়ে করেছিল। মা বাবার পাশে সবসময় থেকেছে। মা বাবার ভালোবাসা সত্যিই অনেক শ্রদ্ধা করত। আমার নানু বাড়ির লোকেরা অনেক খারাপ ছিল, মামারা গুন্ডা টাইপের ছিল। এখন হয়তো আমাদের আদর করে, কিন্তু আগে অনেক খারাপ ছিল। হ্যাঁ, সেটা তো দেখতেই পেরেছি। আমরা তোর সঙ্গে তো আর আমার আজকে সম্পর্ক নাই, তোর সঙ্গে আমার সেই ছোটবেলা থেকে সম্পর্ক। দোস্ত, এখন তো বল, রেজাল্ট তো দিয়েই দিবে, এখন কোন ভার্সিটিতে ভর্তি হবি সেটা তো বল। এখন যে আমি কোন ভার্সিটিতে ভর্তি হই সেটাই তো বুঝতে পারছি না। আমার কোনো কিছুই মাথায় আসছে না। কি করব? আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। কোনো মেয়েকেই পছন্দ হয় না আমার। কি করব? তোর মতো ছেলেও রিলেশন করে। আরে ভাই, তুই আমাকে এভাবে অপমান করবি কেন? আমি কি রিলেশন করতে পারি না নাকি? তাছাড়া আমার 2 বছরের রিলেশনশিপ, বুঝতে পারছিস কত বছর হয়ে গেল। মেয়েরা সত্যিই অনেক ভালো। হঠাৎ করে এই গাড়ি থেকে আরেকটা মেয়ে নামলো। এতক্ষণ মনে হয় গাড়ির ভেতরে ছিল। আর মেয়েটাকে দেখেই আমি কোনো রকম কথা বলতে পারছি না, কারণ মেয়েটা সত্যিই অসম্ভব সুন্দরী। মেয়েটার চুলগুলো খোলা, মেয়েটার ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো। হয়তো গোলাপের পাপড়িও তার ঠোঁটের কাছে হার মানবে। তখনই ওই মেয়েটা আবারও গাড়িতে উঠলো, আর যথারীতি এই মেয়েটাও গাড়িতে উঠে পড়ল। হয়তো তারা দুজনেই বান্ধবী। আমি রাফিকে বললাম, দোস্ত, তোরা তো আমাকে অনেক মেয়ের খবর এনে দিয়েছিস। অনেকে আমাকে প্রপোজ করেছে, এটা তো জানিস। অনেকে আমার সঙ্গে রিলেশন করতে চেয়েছে, কিন্তু আমি কখনোই করিনি। তোদেরকে আমি সবসময় বলতাম যে আমার কাউকে ভালো লাগে না, কিন্তু আজকে আমি তোকে বলছি, আমি একটা মেয়েকে সত্যিই পছন্দ করে ফেলেছি। একেই আমি তোদের ভাবি বানাবো। ওই যে ওই গাড়ি থেকে দ্বিতীয় মেয়েটার নামলো না, ওই যে মেয়েটার নাম কী যেন, এই মেয়েটার ডিটেলস বের কর। আমি যা ইচ্ছে তাই করতে পারি। সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আরে ভাই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? প্রথম জায়গায় কেউ কাউকে ভালোবেসে ফেলে নাকি? তুই তো মেয়েটাকে ভালো করে চিনিস না, তাহলে কি করে ভালোবেসে ফেললি? তুই আমি কোনো কিছুতে বুঝতে পারছি না। এখন বাসায় যা, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমি মেয়েটার একটা পিক তুলছি,
দেখি খবর নিতে পারি কি না। খবর নিতে পারলে আজকে রাতেই তোকে জানাবো। আমাদের লুচ্চা বন্ধু আছে না, লাবিব, তাকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তারপর আমি আমার বাইকে করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পরে মা এসে দরজা খুলে দিল। আর আমি ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে আমি সোফার মধ্যে বসে মাকে বললাম কফি দেওয়ার জন্য। একটু পরে মা আমার জন্য কফি নিয়ে আসলো। আর যথারীতি আমাকে বলতে লাগলো, কি রে শাহরিয়ার, আমি তোকে কতবার বলেছি যে বাইরে থেকে এসে আগে ফ্রেশ হয়ে তারপর কোনো কিছু খাওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত কি তুই আমার একটা কথাও শুনেছিস? আর তোর বাবা বলেছে কালকে থেকে অফিসে যাওয়ার জন্য। কালকে আমি ভার্সিটিতে ভর্তি হব। আমি এইসব কোনো কিছুই করতে পারবো না। আর আমি কোনো ভার্সিটিতে ভর্তি হই সেটা আমি শুধু নির্ধারণ করব। বাবাকে বলবে যে এই বিষয়ে কোনো কথা না বলতে। আমি কোনো কিছু বলতে পারবো না। সব সময় আমাকে কেন বলতে হবে? তুই গিয়ে তোর বাবাকে বল অফিসে যা, আর কফিটা খেয়ে মেডিকেলে অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাক। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি মেডিকেলে আবেদন শুধু শুধু করব? শুধু শুধু রাত দিন খেতে কোনো লাভ নেই। আমি মেডিকেলে এমনি তো চান্স পাবো না, বুঝতে পারছো? আমার মেডিকেলে পড়ার কোনো ইচ্ছে নেই। আমি বিজনেস করব। আমি কোনো কিছু জানি না? তাহলে আমাকে কোনো কিছু বলতে আসিস না। তোর বাবা যা বলে তাই করবে। আমি রান্না করতে গেলাম, তুই কোনো ডিস্টার্ব করবি না আমাকে। যা দরকার লাগবে নিজে নিজেই খেয়ে নিবি। তারপর আমি কফিটা নিয়ে আমার রুমে চলে আসলাম। আর আমার রুমে এসে যথারীতি আমার গিটার নিয়ে বসলাম। আর গিটার নিয়ে নিজের মতো করে গান গাইতে লাগলাম। আর তখনই আমার ফোনটা বেজে উঠল। বুঝতে পারলাম যে নেহা কল দিয়েছে। আমি নেহার কলটা রিসিভ করলাম। আর নেহা বলতে লাগলো, কি রে ছাগলের মতো এমন ভাব করছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি এখানে ঘুমোচ্ছি? শুধু শুধু ছাগলের মতো ভ্যা ভ্যা করবি না, বুঝতে পারছিস? আর যদি ছাগলের মতো ভ্যা ভ্যা করতে হয় তাহলে দূরে গিয়ে করবি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলছিস, তারপর আবার আমাকে অপমানও করছিস। আমি তোর বাসায় এসে তোকে পিটিয়ে যাব। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, বুঝতে পারছিস? আর শুধু শুধু ঝগড়া করার জন্য ফোন দিয়েছিস কুত্তা। আমি কাকার কাছে গিয়ে এখনই বিচার দিচ্ছি, দাঁড়া। আমি কাকার কাছে গিয়ে বলবো তুই বাজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিস। পরে তোকে বোঝাবে কত ধানে কত চাল। আমি কি তোকে দেখে ভয় পাই নাকি? তাহারা কথায় কথায় ভাবার কথা আসছে কেন? হ্যাঁ, তুই তুই আমার চাচাতো বোনের মতো থাকবি। আর পারলে তুই অন্য রুমে গিয়ে ঘুমাবি। তাহলে তো তুই শব্দ শুনতে পাবি না। তাহলে আমাকে ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করবি না। এমন গরুর মতো হাম্বা হাম্বা করলে কার ঘুম হয় বল? এখন থেকে তুই ছাদে গিয়ে অন্য পাশে গিয়ে গান করবি, বুঝতে পারছিস? তোকে আমার একদমই সহ্য হয় না। তারপর আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি ইচ্ছে মতো বকা দিতে লাগলাম। এই মেয়েটা যে আমাকে কী পেয়েছে! সবসময় ছোটোবেলা থেকে আমার সঙ্গে ঝগড়া করে আজ পর্যন্ত একটাও মিলে কথা বলল না। তারপরে এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর রাত 10টার দিকে আমি নিজের মতো ফেসবুক ঘাঁটছিলাম। আর তখনই আমাকে রাফি কল দিল। আর আমি রাফির কলটা রিসিভ করলাম। আর তখন ওপাশ থেকে রাফি আমাকে বলতে লাগলো, দোষ, আমি যতটুকু জানতে পেরেছি মেয়েটা হলো রাফিক চৌধুরী একমাত্র কন্যা। মেয়েটার অনেক অহংকারী। মেয়েটা এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আর রফিক চৌধুরী হলো এই ভার্সিটির সভাপতি। তো বুঝতে পারছিস মেয়েটা কতটুক পাওয়ার চলে। আর যতটুক জানতে পেরেছি যে মেয়েটার কোনো বয়ফ্রেন্ড নেই। কেউ তো প্রপোজ করার সাহসই পায় না। অন্তত রাগী একটা মেয়েটার নাম মালিহা চৌধুরী। ঠিক আছে, আমি তাহলে এই ভার্সিটিতেই অ্যাডমিশন নেব। আর তুইও আমার সঙ্গে অ্যাডমিশন নিবি। আন্টিকে বলে রাখ যে আমরা কালকেই ভার্সিটিতে ভর্তি হব। আর আমাদের থাকার কোনো চিন্তা করিস না, তুই আমার সঙ্গে থাকবি। আমাদের ওইখানে মনে হয় ফ্ল্যাট আছে বাবার কাছে, জিজ্ঞেস করে দেখবো তারা। আমি পারবো না। আমার বাবা অলরেডি আমার এই কলেজে অ্যাডমিশন দিয়ে দিয়েছে। আমি বা আমার উপর কোনো কথাই বলতে পারি না। তোর মন চাই তুই ওখানে গিয়ে থাক আর প্রেম কর, কোনো সমস্যা নেই। আমি ওই কলেজে যেতে পারবো না। ওই মেয়ের বাপের যা শুনছি আমি ওর পিছনে নেই। তাছাড়া তোর ভাবি এরা কখনোই সহ্য করবে না আমি তোর ভাবির সঙ্গে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। ঠিক আছে, তোর লাগবে না, তুই তোর জিএফ নিয়েই থাক। আমার জন্য তো কোনো কিছু করতে পারলি না। আর যতটুকুই করেছিস ততটুকু অনেক জোর মনে হয় পড়েছিস।
আমি একাই করব, পরে মরে গেলে কিন্তু জানাজা দিতে আসিস। এইসব ভালো কথা বলে শুধু শুধু আমার ফোনে টাকাগুলো খাচ্ছিস। আমার ফোনে এমনিতেই টাকা নাই। রাখ, যা বলার মেসেজে বলিস। তবুও এখন কথা রাখ, ভাই তোর ভাবি কল দিচ্ছে। তারপর আমি কলটা কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি এই মেয়েটার কথাই ভাবতে লাগলাম, আর ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে চলে আসলাম। আর নাস্তার টেবিলে এসে যথারীতি বাবা বসে বসে নাস্তা করছে, আর আমিও বসলাম। আর তখন বাবা বলতে লাগলো, কি রে শারিয়ার, তোকে আমি বলেছিলাম একটু অফিসে যাওয়ার জন্য, কিন্তু তুই তো সারাদিন ঘুরে ফিরে বেড়াচ্ছিস। একটু অফিসে গেলে তো পারতি, আমার তো বয়স হয়েছে নাকি? সব কিছু আমাকে কেন করতে হবে? তোমার বড় ছেলেকে তুমি বিদেশে পড়তে পাঠিয়েছো, কেন তাকে দেশে নিয়ে আসো, আর দেশে নিয়ে এসে অফিসের দায়িত্ব দাও, তাহলেই তো বুঝতে পারবে। তোমার ছেলে তো ওইখানে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিছুদিনের মধ্যে মনে হয় তার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে যাবে, তারপর দেশে ফিরিয়ে আনবে। নাহলে কিন্তু ওখানেও সেটেল হয়ে যাবে। একটু বাটপাট টাইপের তো। বড়টা কিন্তু তোর থেকে অনেক ভালো, তোর থেকেও ভালো রেজাল্ট করে নিজের চেষ্টায় বিদেশে পড়তে গিয়েছে। কিন্তু তুই কি করেছিস? সামান্য ইন্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলি না? যদি ভালো রেজাল্ট করতে পারতি তাহলে তো মেডিকেলে পড়তে পারতি। সে তো এখন একটা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবি না। এখন আমার সুপারিশ লাগবে। আমি কি এটা চেয়েছিলাম? আমি এটা চেয়েছিলাম যে আমার দুটা ছেলে নিজের সম্পূর্ণ মেধায় এগিয়ে যাবে। লাগবে না তোমার সুপারিশ। তোমার সুপারিশ করার জন্য আমি কি তোমাকে বলেছি কোনোদিন? আমি আমার মতো থাকবো, আর আমি এই ভার্সিটিতে ভর্তি হব। তোমার কোনো কিছু লাগবে না, তুমি শুধু আমার সঙ্গে যাবে আর অ্যাডমিশন নিয়ে দেবে, আর কোনো কিছু লাগবে না। আর তুমি না গেলে আমি মাকে নিয়ে যাচ্ছি। দেখো মমতা, দেখো, তোমার বড় ছেলে আমার উপর কথা বলার সাহস পায় না, আর সারিয়ার আমার মুখের উপর তক্র করছে। আর কত আদর করবে ছেলেটাকে, আদর করতে করতে তো ছেলেটাকে মাথায় তুলে ফেলেছ। কেন, ছেলে কি আমার একার নাকি? তোমার ছেলে, তুমি দেখো। আমি কি সারাদিন তোমার ছেলেকে নিয়ে বসে থাকি নাকি? আমার কোনো কাজ নেই? আচ্ছা, এখন কি তোমরা ঝগড়া করবে, নাকি তোমরা এখন আমার কথা শুনবে? আমি কি বলি সেটা শোনো। বাবা, আমাদের ওই ফ্ল্যাটে তো কেউ থাকে না, নতুন এই তো হয়েছে। আমি চাচ্ছি যে ওইখানে থেকে ভার্সিটিতে যাব। তোমার তো কোনো আপত্তি নেই, তাই না? তুই আমাদের সঙ্গে না থেকে তুই ওই বাসায় একা একা থাকবি, বিষয়টা তো কোনো কিছু ভালো লাগছে না আমার। আগে বলতো তোর কি হয়েছে, শুধু শুধু কেন এমন করছিস? আগে তো বলেছি যে আমি যেখানে ভর্তি করব তুই সেখানেই ভর্তি হবে, কোনো আপত্তি করবি না। এখন আবার নতুন করে তোর আবার কি হলো? আসলে ওখানে সব বন্ধুবান্ধব ভর্তি হয়েছে, তাই আমি সেখানেই ভর্তি হব। তুমি এর মধ্যে আর কোনো আপত্তিও করবে না। প্লিজ বাবা, আমাকে আমার মতো একটু পড়তে দাও না। কেন এমন করছো তুমি? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে যান গাড়ি নিয়ে। আমি অফিসে গেলাম, কোনো সমস্যা হলে বলিস, আমি ওখানে প্রিন্সিপালকে কল করে জানিয়ে দিচ্ছি। বাবা, তোমার কোনো কিছুই করা লাগবে না, আমাকে আমার মতো সব কিছু করতে দাও। তুমি শুধু আমাকে কয়েক হাজার টাকা দিয়ে দাও, আমার টাকার প্রয়োজন আছে, কারণ অ্যাডমিশন দিতে হবে তার জন্য। তারপর আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি যথারীতি নাস্তা করে নিলাম। আর নাস্তা করে একটু পরেই বাবা চলে গেল। বাবা অফিসে যাওয়ার পর আমি রুমে এসে ব্যাগ গুছাতে লাগলাম। আর ব্যাগ গুছিয়ে আমি মায়ের রুমে চলে আসলাম। আর মায়ের রুমে এসে যথারীতি বসলাম। মা, আমি যাচ্ছি, তুমি সময় পেলে ওই বাসায় যাবে, বুঝতে পারছো? আমিও আসবো, তুমি কোনো চিন্তা করো না। আর ওখানে সব বন্ধুবান্ধব ভর্তি হয়েছে, তার জন্য আর কি আমি সেখানে যাব। এখান থেকে তো অনেকটা দূর, হয় না? না হলে এখান থেকে যেতাম। ঠিক আছে, নিজের যত্ন নিও আর ফোন দিও। তারপর মাকে বিদায় দিয়ে আমিও মার্কেটে চলে আসলাম। আর মার্কেটে এসে কিছু নিম্নমানের জামা কাপড় কিনলাম। আসলে আমি সেই কলেজে ছদ্মবেশে যাব, যেন আমাকে কেউ চিনতে না পারে। তারপর আমি সেইগুলো পরিধান করেই কলেজে গেলাম। আর কলেজে যাওয়ার পর যথারীতি অফিস রুমে গিয়ে অ্যাডমিশনের কাজটা সেরে নিলাম। আর স্যার বলল আজকে থেকে আমি চাইলে ক্লাস করতে পারি। আমি কোনো কিছু না বলে চলে আসলাম, কারণ আজকে ক্লাস করার কোনো ইচ্ছে নেই। তারপর আমি বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি সব কিছু গোছাতে লাগলাম। মোটামুটি আগে থেকে গোছানো আছে, তবুও আমি আমার মতো করে গোছাতে লাগলাম। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য বের হলাম। এই হাঁটাহাঁটি করার পর আমি সন্ধ্যাবেলায় আবারও রুমে এসে নিজেই কফি বানিয়ে মাকে কল দিলাম। তারপর মায়ের সঙ্গে কিছুক্ষণ ভিডিও কলে কথা বলে
আমি পড়তে বসলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর যথারীতি খাবার খেয়ে আমি ঘুমিয়ে গেলাম। খাবারগুলো বাইরে থেকে এনেছিলাম, কালকে থেকে নিজেই রান্না করব, না হলে দারোয়ান চাচা এসে খাবার দিয়ে যাবে। কোনো সমস্যা নেই খাবার নিয়ে। তারপর এসব করতে করতে বেশ সময়টা পার হয়ে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে যথারীতি কালকে সেই নিম্নমানের কাপড়গুলো পরিধান করলাম। দেখতে পুরো খ্যাত লাগছে, কারণ আমি এসব কাপড় চোপড় কখনোই পরিনি। আমি হাঁটতে হাঁটতে কলেজের দিকে যাচ্ছি। তারপর একটা দোকান থেকে রুটি আর কলা খেয়ে আবারও কলেজের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। আর কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। আর ভার্সিটিতে প্রথম পা রাখতেই বুকের ভেতর কেমন যেন করতে লাগলো, কারণ যে তথ্যগুলো শুনেছি জানি না মেয়েটা কেমন হবে। হঠাৎ করে দেখলাম মালিহা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে। আমি সেখান দিয়ে যেতে লাগলাম যেন আমাকে ডাক দেয়। আমি আমার মতো করে হেঁটে যাচ্ছিলাম আনমনে, আর তখনই ওখান থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, আর আমিও কাছে গেলাম। আর কাছে যাওয়ার পর আমাকে বলতে লাগলো, কি রে খ্যাত, কলেজে নতুন মনে হচ্ছে? এদিকে আয়, তোর জন্যই তো আমরা এখানে বসে আছি, তোর সঙ্গে কথা বলবো বলে আমরা। জি বলুন, আপনাদের কি কথা? তাছাড়া আপনারা আমার জন্য বসে থাকবেন কেন? আমি তো আপনাদেরকে কখনোই দেখিনি। ওরে সোনা পাখি, তুমি তো কোনো কিছুই বুঝতে পারো না। কোনো সমস্যা নেই, আমরা তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। আমরা তো এখানে আছি তোমার সকল সমস্যার সমাধান করার জন্য। সরি আপু, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আপনারা এখানে বসে থাকেন, আমি ক্লাসে যাচ্ছি। ঠিক আছে, আসছি আমি। তারপর আমি এখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম, আর ক্লাসে এসে যথারীতি একটা বেঞ্চে বসে পড়লাম। আর সামনের বেঞ্চটাতে বসে আমি সামনের দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না কারোর সঙ্গে। সবাই আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলাম ওই মেয়েগুলো আমার সঙ্গে এসে বসেছে। তার মানে ওরাও আমার সঙ্গেই পড়ে। একজন এসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর তখনই মালিহা পিছন থেকে এসে বলতে লাগলো, কিরে খ্যাতের বাচ্চা খ্যাত, তোর এত বড় সাহস, তুই আমার জায়গায় বসেছিস? তোর সাহস তো কম না। এখনই ওঠ বলছি, না হলে কিন্তু তোকে এখানে খুন করে ফেলবো। আরে আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? আর এটার মধ্যে তো আপনার নাম লেখা নেই যে এটা আপনার জায়গা। আমি আগে এসেছি, তাই এখানে আমি আগে বসেছি। এতে আপনার কোনো সমস্যা থাকতেই পারে না। এই ফকিন্নের বাচ্চা, তোর এখানে বসার কোনো যোগ্যতা আছে? আমি এই কলেজের মালিক, আর আমি যেখানে যাই আমি সেখানেই বসবো। স্যারেরা পর্যন্ত আমার সঙ্গে কথা বলার সাহস পায় না, আর তুই কিনা আমার উপরে কথা বলছিস? যা, এখনই ওঠ। আপনি কলেজের মালিক হতে পারেন, কিন্তু এখানে প্রকৃত নিয়ম হচ্ছে যে আগে আসবে সে সামনে বসতে পারবে। আমি এখান থেকে মোটেও যেতে পারবো না। দরকার হলে আপনি গিয়ে পেছনে বসেন। তখনই আমাকে একটা থাপ্পড় মারল। আমি থাপ্পড়টা খেয়ে এক হাতে গাল ধরে রাখলাম। আর তখনই একটা ছেলে এসে আমাকে বলতে লাগলো, এ ভাই, তুমি আমার সঙ্গে আছো বলছি। আপু, আপনি এখানে বসেন, কোনো সমস্যা নেই। আমি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি, আপনি কোনো কিছু করবেন না। কে হয়তো নতুন এসেছে, তাই আপনাকে ভালো করে চিনতে পারেনি। তারপর ছেলেটা আমাকে টানতে টানতে একটা জায়গায় নিয়ে আসলো। আর ক্লাসের বাইরে এসে আমি যথারীতি ছেলেটার সামনে দাঁড়িয়ে আছি। আর তখন ছেলেটা আমাকে বলতে লাগলো, আরে ভাই, তোমার কি ভয় বলতে কোনো কিছু নেই? তোমার এত বড় সাহস কী করে হলো? তুমি সামনে বসে পড়েছো। আমরা এখন পর্যন্ত সামনে বসার কোনো সাহস পাইনি, আর তুমি কি আজ সামনেই বসে পড়েছো? তারপর আবার ওর সঙ্গে তর্ক করেছো। আরে ভাই, তুমি ওর হয়ে কেন কথা বলছো? আর আমি কোনো ভুল কাজ করিনি তো। আর আমি যদি অন্যায় করতাম তাহলে না একটা কথা ছিল, উনি আমাকে শুধু শুধু কেন মারলো? আমি সামনে আগে জায়গা পেয়েছি তাই বসেছিলাম। এই সামান্য বিষয়ে উনি এত রেগে যাবে কেন? আরে ভাই, উনি হচ্ছে এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন মেয়ে, বুঝতে পেরেছো? ও এই কলেজে যা বলে তাই করে, এমনকি স্যারেরা ওকে দেখে অনেকটা ভয় পায়। তাকে স্যারেরা অনেক কিছু বলতে পারে না, আর তুমি কিনা নতুন এসে তার সঙ্গে ঝামেলা শুরু করে দিয়েছো। এটা তো সরকারি কলেজ, আর এখানে যে যার মতো চলতে পারবে। এই বলে উনি এমন ব্যবহার করবে সবার সঙ্গে, এটা তো একটা প্রতিবাদ করা দরকার, তাই না? তোমরা এত কিছু কীভাবে সহ্য করো? আরে ভাই, আমরা কি করে সহ্য করব? মানে আমরা সবাই ওকে দেখে ভয় পাই,
বুঝতে পেরেছো? আর ভবিষ্যতে ওর সাথে কোনো রকমের তর্ক করতে যেও না। যদি তর্ক করতে চাও তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবে। আমার সাবধান করা উচিত ছিল, আমি তোমাকে সাবধান করে দিয়েছি। এরপর কোনো কিছু করলে সেটা তুমিই ফল ভোগ করবে, আর এই ফলটা কিন্তু অনেক খারাপ হতে পারে। এই বলে ছেলেটা চলে গেল। তারপর আমিও কোনো কিছু বুঝতে পারলাম না। তার মানে যতটুকু আমি মেয়েটার ব্যাপারে শুনেছিলাম তার চেয়ে অনেকটা ভয়ঙ্কর আর অনেকটা রাগী বদনি আছে। তারপর আমিও ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে এসে যথারীতি আমি একটা বেঞ্চে বসতে যাব, কিন্তু কেউ আমাকে বসতে দিচ্ছে না। তারপর যথারীতি পিছনে এসে বসতে হলো। আমি পিছনে বসে আছি, আর তখন ওই ছেলেটাও আমার পাশে বসলো। আর একটু পরে স্যার চলে আসলো। স্যার এসে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, ক্লাস শুরু করে দিল। আর সবাই স্যারের দিকে মনোযোগ দিলেও আমি ভালো করে খেয়াল করলাম মালিয়া ক্লাসের মধ্যে বসে স্যারের সামনে ফোন টিপছে। স্যার কোনো রকমই কোনো কিছু বলছে না। তারপর এভাবে ক্লাসের সময়গুলো অতিবাহিত হতে লাগলো। আমি ক্লাস শেষ করে বাসা যেতে লাগলাম। আর তখনই মাঠের মধ্যে আসতেই আমাকে কেউ যেন পিছন থেকে ডাকছি। তারপর তাকিয়ে দেখলাম মালিয়া। মালিয়া আমার কাছে এসে বলতে লাগলো, এই খ্যাতের বাচ্চা খ্যাত, আমি যে তোকে এতক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুই আমার কথার উত্তর না দিয়ে কোনো সারা শব্দ না করে চলে যাচ্ছিস কেন? তোর খুব দাম বেড়ে গেছে তাই না? আসলে আপু আমি তাড়াতাড়ি করে বাসা যাচ্ছিলাম তো, তাই আপনার ডাক আমি শুনতে পাইনি। তা বলুন কি বলবেন। সে সময় তো খুব ভালো করে আমার সঙ্গে তর্ক করছিলি, তাই এখন এত ভয়ে ভয়ে আমার সঙ্গে কথা বলছিস কেন? কি হয়েছে? কোনো কিছুই তো বুঝতে পারলাম না। না আসলে আপু সে সময় আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমার ওখানে বাসাটা উচিত হয়নি। আমি জানতাম না এটা আপনার। তা বলুন এখন আমাকে কী কারণে ডাকলেন। কেন রে, তুই কি এত সেলিব্রিটি নাকি যে তোকে কোনো কারণ ছাড়া ডাকা যাবে না? আমার ইচ্ছা হয়েছে, আমি তোকে ডেকেছি, এর মধ্যে আমার কোনো কথা হবে না, বুঝতে পারছিস? আসলে আপু আমি এটা বলতে চাইনি। আসলে আমি বলতে চেয়েছিলাম যে আপনি যে আমাকে ডাকলেন কোনো কিছু হয়েছে, মানে আমাকে দ্বারা কোনো কিছু আপনার কি দরকার? শোন, তোর এত বড় সাহস কি করে হলো? তুই যে আমার মুখের উপর কথা বলিস, সবার সামনে আমার সঙ্গে তর্ক করলি, তোকে এখন কি শাস্তি দেওয়া চাই বল? আপু আমি সত্যি অনেক লজ্জিত। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার আজকে কলেজে প্রথম দিন, আমি বুঝতে পারিনি। তোকে তাহলে একটা শাস্তি দেওয়া যাক। তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি এক পায়ে, আর যদি একটাবার পা মাটিতে নেমেছে তখন বুঝতে পারবি আমি কে। এখনই স্টার্ট কর। যথারীতি আমি কোনো উপায় না পেয়ে এক পায়ে দাঁড়ালাম। আর তখনই মালিয়া পিছনে যেতে লাগলো। আর পিছনে যেতে যেতে হঠাৎ করে কাদার মধ্যে পড়ে গেল। আর যথারীতি তার পায়ে ময়লা লেগে গেল। আর ময়লা লাগার পর তার বান্ধবীরা সবাই হাসছে। আর এটা দেখে অনেক ফুলে গেছে। আর তখন কিছুক্ষণ পরে আমার জন্য একটা লাঠি নিয়ে আসলো। আর যথারীতি আমার পায়ে একটা আঘাত করলো। আর আমি বললাম, আপু আপনি আমাকে শুধু শুধু কেন মারলেন? আমি তো মাটিতে পা নামাইনি, তাহলে কেন আমাকে মারলেন শুধু শুধু? আর এখানে আমার কোনো দোষ ছিল না, দোষটি ছিল আপনার। আপনি না দেখে ওখানে পা রেখেছিলেন। তোকে কি আমার সব কিছু বলে দিতে হবে নাকি? আমার ইচ্ছা হয়েছে তাই তোকে আমি মেরেছি। দেখি তোর কি ক্ষমতা, তুই আমাকে কোনো কিছু বলতে পারিস কিনা। তোর কোন বাবা আছে সেটাকে নিয়ে আয় আমার সামনে। আরে মালিহা, জল তো এখানে, আর আমার একটুও ভালো লাগছে না। আমার তো অনেক কাজ আছে নাকি? শুধু শুধু এই ছেলেটাকে র্যাগিং করে আর কি হবে? এখন তো আমাদের কাজ আছে। আজকে তোকে আমি ছেড়ে দিলাম, কালকে তুই যথারীতি কলেজে এসে আমার সঙ্গে দেখা করবি। আমি যেখানেই থাকি না কেন আমার সঙ্গে দেখা না করে তুই ক্লাসের ভেতর প্রবেশ করতে পারবি না। যদি আমার কথার কোনো খেলাফ হয়েছে তাহলে কিন্তু বুঝতেই তো পাচ্ছিস। তারপর আমিও চুপচাপ চলে আসলাম। আর যথারীতি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। বুঝতে পারলাম না আজকে কলেজের প্রথম দিন আমার এমনটা হয়ে যাবে। কারণ মেয়েটাকে কী করে আমার করব সেটাই তো চিন্তা করছি। যে রাগ আর যে অহংকার, এটার মধ্যে যে আমি কি করে করব কোনো কিছু বুঝতে পারছি না। আর এইভাবেই সময়টা পার হলো। বিকেলবেলা আমি এমনিতেই হাঁটার জন্য বের হলাম। আর হাঁটতে হাঁটতে রাফির কাছে চলে আসলাম। আর রাফির সঙ্গে আমি বসে বসে আড্ডা দিচ্ছি। আর তখনই রাফি বলতে লাগলো, দোস্ত তুই তো আজকে এই মেয়েটাকে প্রথম দেখলি আর কলেজেও কথা বললি, তা কেমন লেগেছে সেটা বল। কোন অনুভূতি প্রকাশ করতে পারছিস না? মনে হয় এমনটাই প্রেমে পড়ে গিয়েছিস।
আরে ভাই, কি ওর সাথে হয়েছে এটা একমাত্র আমিই বুঝতে পারছি। তুই বিশ্বাসও করতে পারবি না আমার সঙ্গে কতটা জঘন্য খারাপ ব্যবহার করেছে ও। আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। আগে যদি জানতাম যে মেয়েটা এরকম, তাহলে কখনোই ভালোবাসতাম না। এখন আর কি করব, ভালোবেসেই ফেলেছি তো। ভালোবাসার মানুষের সব কিছু সহ্য করা যায়। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। এটা তোর মুখ দেখেই আমি ভালো করে বুঝতে পারছি। যাই হোক, আজকে বাসায় যাস না, কারণ বাসায় গেলে কিন্তু তোর গালের এই ছাপ দেখে কিন্তু আন্টি বুঝে ফেলবে। দোস্ত, তুই আমার একটা বুদ্ধি দে না, কী করে মেয়েটাকে আমার করব। আমার তো কোনো কিছু মাথায় আসছে না, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আরে ভাই, এত চিন্তা করিস না, আস্তে আস্তে তোর হয়ে যাবে। কোনো সময় অপেক্ষা থাক, সময় বলে দিবে তুই কি করবি। এখন আর বলতে না বলতেই দেখ ওইদিকে তোর জানেমন গাড়ি দিয়ে যাচ্ছে, ওই যে দেখ। তারপর আমি দূরে থেকে দেখলাম রাস্তা দিয়ে মালিয়া গাড়ি ড্রাইভ করে যাচ্ছে, পিছনে তার বান্ধবীরা রয়েছে, হাসাহাসি করে যাচ্ছে। তার হাসিটা সত্যিই পাগল করা। তার হাসির জন্য আমি সব কিছু করতে পারি। ওর হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে। যে কোনো ছেলে তার হাসিটা দেখলে প্রেমে পড়তে বাধ্য হবে। কিন্তু এই হাসিটার পেছনে যে কতটা রাগ আর অহংকার মিশে আছে, এটাই তো কথা। তারপর রাফির সঙ্গে আমি আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আর যথারীতি বাসায় এসে আমি ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আর একটু পরে দারোয়ান চাচা আমার জন্য খাবার দিয়ে আসলো। আর আমি খাবারটা খেয়ে আবারও পড়তে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো। তারপর আমি খাবার খেয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলাম, কারণ ঘুম থেকে উঠে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমিও কলেজে এসে মালিয়াকে খুঁজতে লাগলাম। জানি না মালিয়া এখন কোথায় আছে। এখন আমি তাকে কোথায় খুঁজব। তারপর আমি একটা গাছের নিচে বসলাম। গাছের নিচে বসে বসে ফোন করছিলাম লুকিয়ে লুকিয়ে। আর কিছুক্ষণ পরে দেখলাম ফারিয়া তার বান্ধবীদের সহ এদিকে আসছে, কিন্তু তাদের সঙ্গে মালিয়া নেই। তারপর আমি ভাবলাম মালিয়া হয়তো এখানে বাসা থেকে আসেনি। আর কিছুক্ষণ পরে দেখলাম একটা গাড়ি করে আসলো। গাড়িটা নতুন। আর এসে ফারিয়াকে বলল, কী রে দোস্ত, আজকে মনে হয় তুই নতুন গাড়ি নিয়ে আসলি। তারপর প্রতিদিন নতুন নতুন গাড়ি নিয়ে আসতে হয় নাকি? তোরই কপাল, নতুন নতুন গাড়ি নিয়ে আসতে পারিস। কিন্তু দেখ, আমরা তো একটা গাড়ি পাই না, বাবা কিনে দেয় না। দোস্ত, আজকে তোদেরকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। আমার অনেক দিন ধরে ঘোরার ইচ্ছা, কিন্তু দূরে কোথাও যেতে পারছি না। আর কলেজ থেকে শুনলাম কক্সবাজার নিয়ে যাবে আমাদেরকে। এখন কবে নিয়ে যাবে সেটা তো কথা নয়। যদি কক্সবাজার থেকে এই মাসের মধ্যে নিয়ে যায় তাহলে তো ঘুরতে যাব না, আর যদি না নিয়ে যায় তাহলে তোদেরকে নিয়ে আমি আলাদা করে ঘুরতে যাব। সমস্ত খরচ আমার, তোরা কোনো চিন্তা করিস না। দোস্ত দেখ, তোর জন্য ওই খ্যাত ছেলেটা বসে আছে। তুই কালকে দেখা করতে বলেছিলি না, তাই তোকে এতক্ষণ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। যা, ছেলেটার সঙ্গে একটু মজা করে আমরা একটু দেখি। আমরা দেখে দেখে মজা নিই, যেটা সত্যি আমাদেরকে অনেক বিনোদন দিতে পারে। তখনই মালিয়া আমার দিকে আসতে লাগলো। আর আমি চুপচাপ বসে আছি। আর কিছুক্ষণ পরে আমার কাছে এসে যথারীতি আমাকে একটা থাপ্পড় মারলো। আমি কোনো কিছু বুঝতে পারলাম না, হঠাৎ করে কেন থাপ্পড় মারলো। আমি তো কোনো অন্যায় করিনি তার সঙ্গে। আর তখন আমাকে বলতে লাগলো, কি রে, আমি যে এসেছি তুই আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিলি না কেন? কোনো সম্মান করলি না? তোকে কি আদব কায়দা তোর বাবা মা শেখায়নি যে কলেজে এসে সিনিয়রদেরকে কিভাবে সম্মান করতে হয়? আর তাছাড়া তুই তো গরিব, তুই মিসকিন, তুই এসব কি করে শিখবি? আপু, আপনি আমাকে যাই কিছু বলুন, আমাকে যাই কিছু করুন না কেন, কিন্তু প্লিজ আপনি আমার বাবাকে নিয়ে মাকে নিয়ে কোনো কিছু বলবেন না। ওরা তো আপনার কাছে কোনো দোষ করেনি। আর তাছাড়া আমিও আপনার কাছে কোনো অন্যায় করিনি যে আপনি আমাকে এইভাবে শুধু শুধু অপমান করবেন। কলেজে তো আরও ছেলে আছে, আপনি তাদেরকে কেন অপমান করছেন না? শুধু শুধু আমাকে কেন আপনার চোখে পড়েছে? খ্যাতের বাচ্চা খ্যাত, তোর এত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলিস? আর তাছাড়া তুই জ্ঞান দেওয়ার কে রে? আমি তো কাউকেই পরোয়া করি না। স্যারেরা অনেক সময় আমাকে ভয় পায়, আর তুই কি না সেই মিসকিন হয়ে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস? এখান থেকে মেরে তোকে ফেলে রাখবো। তুই আমাকে ভালো করে চিনতে পারিস না এখনো। দোস্ত, এটা না করে ছেলেটার শার্ট প্যান্ট খুলে এখান থেকে পাঠিয়ে দে, তাহলে হয়তো ছেলেটার কোনো শিক্ষা হতে পারে। বুঝতে পারছিস? আমি যে বুদ্ধিটা দিলাম এটা কিন্তু সত্যি অনেকটা কাজে দেবে।
তোর প্রতিশোধ উঠে যাবে। কালকে এই ছেলেটার জন্য তোর পায়ে মজা লেগেছে। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। আমার তো এটা মনেই ছিল না এটা করানোর জন্য। এই তুই তোর শার্ট খুলে আমার জুতাটা মুছে দে। আমার জুতার মধ্যে অনেকটা ময়লা লেগে আছে। এখনো তাড়াতাড়ি কর, বেশি দেরি করবি না, তাহলে আরেকটা থাপ্পড় দিব। আমি কথাটা শুনে নিচের দিকে তাকিয়ে আছি। আর আমি যদি মারিয়াকে ভালো না বাসতাম তাহলে হয়তো গরিবদের এরকম কষ্ট কখনো উপলব্ধি করতে পারতাম না। আমি এখন ওদের কষ্ট খুব ভালো করে উপলব্ধি করতে পারছি। ওরা কতটা সহ্য করে ধনীদেরকে সম্মান করে। আর শার্টটা খুলতে যাব, তখনই দেখলাম ফারিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর ফারিয়া আমাকে বলতে লাগলো, কিরে খেতে বাচ্চা, দেখ তোর শরীরে 6 প্যাক বডি কিসের জন্য? তোকে তো মনে করেছিলাম তুই হ্যাংলা একটা ছেলে, কিন্তু তোর শরীরে এসব কেন? আর তুই কে? আমার তো তোর ওপর সন্দেহ হচ্ছে। আরে ফারিয়া, তুই যে কি, তোর চোখ যে কোথায় থাকে আমি এটাও বুঝতে পারছি না। তোর দিন দিন কি চোখ নষ্ট হয়ে যাচ্ছে না কি? শেষ পর্যন্ত কিনা ছেলেটার 6 প্যাক দেখে তুই পছন্দ করে ফেললি। সারাদিন হয়তো রেল স্টেশনে কুলির কাজ করে, তার জন্য এমন কাজ করতে করতে হয়ে গেছে। তোর রুচিটা এত নিচে নেমে গেছে কি করে? আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। আপু, আসলে আমি ভার্সিটি পড়ে রেলের স্টেশনে গিয়ে কুলির কাজ করি। এটা ছাড়া যে আমার আর কোনো কাজ নেই। আর এটা না করলে আমি ঠিকমতো খেতে পারবো না, যার জন্যই আমি পেটের দায়ে এসব করি। এই বলে আমি তার পা মুছে দিতে লাগলাম। আর সে সবার সামনে হাসতে লাগলো। আর সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি অনেকটা লজ্জায় পড়ে গেলাম। মনে হচ্ছে আমি এখনই মাটির নিচে চলে যাই। এত লজ্জা আর এত অপমান আমি কোনোদিনই হইনি। আমাকে অপমান করার কেউ সাহস হয়নি। তারপর আমি যথারীতি ওর পাগুলো মুছে দিতে লাগলাম। আর ও হাসতে লাগলো। আর কিছুক্ষণ পরেই ও চলে গেল। তারপর আমি শার্টটা গায়ে দিয়ে ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে এসে যথারীতি সবার পেছনে বেঞ্চে বসে পড়লাম। আর বসে বসে সামনের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে মালিয়া ক্লাসে প্রবেশ করলো, কিন্তু স্যারের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই মনে করলো না। তারপর সে তার জায়গায় বসে বসে ফোন টিপছে। আর স্যার ওনার মতো ক্লাস করে যাচ্ছে। আর এইভাবেই ক্লাসটা করে বের হলাম। আর ক্লাস করে আমি যথারীতি মাঠের এক পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছি। আর তখনই কোথা থেকে রিয়াজ নামার ছেলেটা এসে আমাকে বলতে লাগলো, ভাই, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? আমার অনেক উপকারিতা হবে। প্লিজ তুমি আমার কাজটা করে দাও। আসলে আমি অনেক দিন ধরে ফারিয়াকে পছন্দ করি, কিন্তু তাকে কোনোভাবেই বলতে পারছি না। তুমি কি এই চিরকুটটা ফারিয়ার হাতে দিবে আর আমার কথা বলবে? ভাই, চাইলে তো আপনি নিজেকেই দিতে পারেন। যেহেতু এটা চিরকুট, আমাকে কেন দিতে বলছেন? আমার অনেক কাজ আছে, আমি এটা দিতে পারবো না। আপনি এগিয়ে আপনার কাজ করেন। আরে ভাই, তুমি একটু যাও না, আমি তো তাকে পছন্দ করি, তাই গিয়ে নিচে দিতে পারবো না, অনেক লজ্জা পাই। তো তাই তোমার কাছে আসা, তুমি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। প্লিজ যাও ভাই, তোমাকে তো আমি একটা দিন উপকার করেছিলাম, তাই না? তারপর আমি কোনো কিছু না বলে তার হাত থেকে চিরকুটটা নিয়ে ফারিয়ার কাছে চলে আসলাম। আর ফারিয়ার সামনে এসে দেখি ফারিয়া মালিহার সঙ্গে বেশ আরও কয়েকটা বান্ধবীর সঙ্গে আড্ডা দিচ্ছি। তারপর আমি ফারিয়ার হাতে এই চিরকুটটা দিলাম। আর চিরকুটটা হাত থেকে নিয়ে ফারিয়া পড়তে লাগলো। ফারিয়া, আমি তোমার সঙ্গে এক রাত থাকতে চাই, বলো। আপু, বিশ্বাস করেন, এটা আমি লিখিনি। আমাকে ওই রিয়াজ পাঠিয়ে দিল। এখানে আমার কোনো দোষ নেই। ওই রিয়াজ আমাকে বলল যে এই চিরকুটটা আপনার কাছে গিয়ে দিতে। আর আমি নিজেও জানি না এটার মধ্যে কি লেখা ছিল। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার বান্ধবীকে এসব খারাপ কথা লেখার সাহস কোথা থেকে পেলি? তোর এত বড় সাহস কোথা থেকে হলো? আর এখন আরেকজনের নামে মিথ্যে কথা বলছিস আজকে তুই? তুই শেষ। তোকে আজকে এমন মাইর দিব যে তুই কল্পনাও করতে পারবি না। ফারিয়া, আমার হকি স্টিক নিয়ে আয়। আজকে তাকে আমরা দুজনেই মেরে তক্তা বানিয়ে দিব। তখনই আরেকটা ছেলে আমাকে দেখে হাসতে লাগলো। আর ফারিয়াকে আর মালিয়াকে হকস্টিক এনে দিল। আর দুজনে মিলে আমাকে মারতে লাগলো। আর মারতে মারতে আমাকে মাটিতে শুইয়ে দিল। আমি সব কিছু সহ্য করে যাচ্ছি। এটা ছাড়া আর কোনো কিছু যে করার নেই। তারপর ওরা একটা সময় ক্লান্ত হয়ে গেল। আর আমি উঠে দাঁড়াতে পারছি না, এখনও সেখানেই পড়ে আছি। আর ভার্সিটির সবাই আমাকে দেখে হাসছে। তারপর অনেক কষ্ট করে আমি উঠে যেতে লাগলাম। আর চুপচাপ একটা ফার্মেসিতে এসে যথারীতি ব্যান্ডেজ করে আমি সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি শুয়ে পড়লাম। আমার হাত মনে হয় ভেঙে গেছে।
তারপর এভাবেই পার হয়ে গেল 3 দিন। এখন আমি আগের চেয়ে মোটামুটি সুস্থ। ডাক্তার আঙ্কেল এসে দেখে গেছে। আমি ডাক্তার আঙ্কেলকে নিষেধ করেছি বাসায় এটা না জানানোর জন্য। তারপর এভাবে পার হয়ে গেল আরও 3টা দিন। আজ প্রায় 7 দিন পর আমি কলেজে যাচ্ছি। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হাতের মধ্যে যদিও একটু একটু ব্যথা আছে, আমি সেটা কোনো ব্যাপার নয়। আমি কলেজে মাথা নিচু করে ক্লাসের দিকে যাচ্ছি, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরে রিয়াজ আমার সামনে এসে বলতে লাগলো, কিরে তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম তুই মরে গেছিস, তবুও তুই এই ভার্সিটিতে আসার সাহস হলো তোর? আসলেই বলতে হবে যে তোর মধ্যে কোনো কিছু আছে, না হলে এত অপমান করার পর তুই ভার্সিটিতে পা রাখার সাহস কীভাবে হতো? আমি কোনো উত্তর না দিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পর ক্লাসে এসে আমি যথারীতি পিছনের বেঞ্চে বসে পড়লাম। আর কিছুক্ষণ পরে মালিয়া তার বান্ধবীদের নিয়ে ক্লাসে প্রবেশ করলো আর যথারীতি বসে পড়লো। আর কিছুক্ষণ পরে স্যার চলে আসলো, আর স্যার এসে তার নিজের মতো ক্লাস নিতে লাগলো। আর আমিও ক্লাস শেষ করে যথারীতি বের হতে যাব, তখনই মালিয়া আমার কাছে এসে বলতে লাগলো, কিরে ফকিন্নির বাচ্চা, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছি তুই কখনোই মারা গেছিস, কিন্তু এখন দেখছি তুই এখনো মারা যাসনি। যাক, ভালোই হলো, আমি মামলার হাত থেকে বেঁচে গেলাম। আর তোর মতোই মারা গেলে কেই বা মামলা করবে বল? বলতে হবে তোর কই মাছের প্রাণ আছে। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আর পড়াশোনা ছাড়া আমি কোনো কিছু করতে আসিনি, বুঝতে পেরেছেন? আর আমি এই জন্য কলেজে আসা বন্ধ করব, এটা আপনি ভাবলেন কি করে? আচ্ছা, আপনার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে একটু ঘুম দিলাম। আর সন্ধ্যাবেলায় আমি ঘুম থেকে উঠে বাইরে হাঁটার জন্য বের হলাম। মালিয়ার কথা বেশি মনে পড়ছে, জানি না হঠাৎ করে কেন এত বেশি মনে পড়ছে। হয়তো তাকে দিন দিন আরও বেশি ভালোবেসে ফেলেছি, জানি না কখনো মালিয়া আমার হবে কি না। আমি ফোন দিচ্ছি আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তখন হঠাৎ করে মালিয়ার গাড়িটা রাস্তায় দেখতে পেলাম, আর অনেকগুলো লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি কি হয়েছে দেখার জন্য যথারীতি সেখানে গেলাম। আর সেখানে গিয়ে যাকে দেখতে পেলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ দেখতে পেলাম মালিয়ার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। আমি পাশের লোকদের কাছে জিজ্ঞেস করলাম, ওরা তাই বলছে যে বেখেয়ালিভাবে গাড়ি চালাচ্ছিল আর হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। সবাই তাকিয়ে তাকিয়ে এমন দেখছে। তারপর আমি নিজে থেকে তাকে একটা গাড়ি করে নিয়ে হাসপাতালে চলে আসলাম, আর হাসপাতালে নিয়ে এসে যথারীতি ভর্তি করলাম। আর তখনই ডাক্তার আমাকে বলতে লাগলো, রোগীকে যদি আপনি বাঁচাতে চান তাহলে এখনই 1 ব্যাগ রক্ত লাগবে, ও নেগেটিভ। আমাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে অনেকটা ভালো হবে, না হলে রোগীকে আমরা বাঁচাতে পারবো না, কারণ রোগীর ব্লাড বের হয়ে গেছে অনেক। ডাক্তার প্লিজ যেভাবে হোক আপনি ওনাকে বাঁচিয়ে দিন, আর যত রক্ত লাগে আমি শরীর থেকে নিন। আমার রক্তও ও নেগেটিভ। আপনি চিন্তা করবেন না, আমি সুস্থ আর স্বাভাবিক আছি। তারপর ডাক্তার সাহেব আমাকে তার সঙ্গে নিয়ে গেল। যথারীতি আমার কাছ থেকে 1 ব্যাগ রক্ত নিল, আর আমি পাশে অন্য একটা সিটে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিলাম। তারপর এইভাবেই সময়টা পার হয়ে গেল। আর দীর্ঘ 1.5 ঘন্টা পর ডাক্তার সাহেব অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো, আর আমি ওনার কাছে গেলাম। আর ওনার কাছে যেতে ডাক্তার সাহেব আমাকে বলতে লাগলো, রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত আছে, আপনি চাইলে দেখা করতে পারবেন, কিন্তু রোগীর জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। বুঝতেই তো পারছেন, অনেক বড় অপারেশন করা হয়েছে, তার জন্য একটু সময় লাগবে। আর যথারীতি রক্তটা না পেলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। তারপর ডাক্তার চলে গেল, আর আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর কিছুক্ষণ পরেই মালিয়াকে একটা কেবিনে দেওয়া হলো, আর আমিও সেই কেবিনে চলে আসলাম। আর কেবিনে এসে মালিয়ার পাশে বসে বসে মালিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাথায় অনেকটা আঘাত পেয়েছে, মাথায় এখনও ব্যান্ডেজ রয়েছে। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। হঠাৎ করেই আমার চোখে ঘুম চলে আসলো, আর আমিও সেখানে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে নড়াচড়ার শব্দে। দেখলাম ডাক্তার এসেছে। আমিও উঠে পড়লাম, আর উঠে পড়তে দেখি মালিয়ার জ্ঞান ফিরেছে। মালিয়া আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন ডাক্তার সাহেব বলতে লাগলো, আল্লাহর অশেষ রহমতে আপনার জ্ঞান ফিরেছে।
আচ্ছা, উনি মনে হয় আপনার হাজবেন্ড, তাই না? আপনার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ, কারণ আমি এই পর্যন্ত কাউকে দেখিনি যে তার নিজের জন্য নামাজ আদায় করে দোয়া করে। উনি আপনার জন্য কতটা কান্না করেছে এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি সত্যি জীবনে এমন একটা হাজবেন্ড পেয়েছেন, আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই। দোয়া করি আপনারা জীবনে যেন একসঙ্গে থাকতে পারেন। এই বলে ডাক্তার সাহেব চলে গেল, আর আমিও নিচের দিকে তাকিয়ে আছি। আর তখন মালিয়া আমার দিকে তাকালো, আর আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক কিছুই বলেছি, শেষ পর্যন্ত কিনা তুমি আমাকে হাসপাতালে নিয়ে এসেছো। সত্যি তোমার কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। আমি সত্যি অনেক লজ্জিত, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে সবার সামনে কত অপমান করেছি, তারপরেও তুমি আমাকে হাসপাতালে নিয়ে আমার জীবন বাঁচিয়েছো। আসলে এটা আমার দায়িত্ব ছিল। আপনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে আমি এটাই করতাম। আর আপনি আমার সঙ্গে যেটা করেছেন এটা কোনো বিষয় হলো না, এটা তো সামান্য একটা বিষয়। তবে সেটা নয়, যখন আমার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল তখন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউ কেউ আবার ভিডিও করছিল, কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। আমি নিজেকে ভুল বুঝতে পেরেছি। আমি যেভাবে চলাফেরা করতাম এভাবে আসলে সঠিক পথ নয়। আমি এখন থেকে ভালো হয়ে যাব, আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে। তারপরে এভাবে মালিয়ার সঙ্গে অনেক কথা বলতে লাগলাম, আর মালিয়াও আমার সঙ্গে অনেক কথা বলতে লাগলো। আর এভাবে প্রায় অনেকটা সময় পার হয়ে গেল। আর তারপর আমি মালিয়ার ফোনটা নিয়ে মালিয়ার বাসায় কল দিলাম, আর একটু পরেই মালিয়ার বাবা মা চলে আসলো। তারপর সেখানে আমি বিকাল পর্যন্ত থেকে আমিও বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমার মনটা পড়ে আছে মালিয়ার কাছে। মালিয়া জানি না এখন কি করছে। তারপর আমি মালিয়ার জন্য কিছু ফল কিনে আবারও সেখানে চলে আসলাম। তারপর রাতের বেলা আন্টি আমাকে থাকতে বললো, কিন্তু আমি থাকলাম না। যদি অনেক ইচ্ছে করছিল মালিয়ার সঙ্গে থাকার জন্য, কিন্তু কোনো উপায় নেই। তারপর আমি বাসায় এসে ঘুমিয়ে গেলাম। আর এভাবেই পার হয়ে গেল বেশ কিছুদিন। এখন আমার সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। একদিন আমি মালিয়ার সঙ্গে পার্কে বসেছিলাম, আর তখন মালিয়া আমাকে বলতে লাগলো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি যদি না থাকতে তাহলে আমি এখনো জীবিত থাকতে পারতাম না। আর শেষ পর্যন্ত কিনা তুমি আমার জন্য শরীরে রক্ত দিয়েছো, আর আমি কিনা তোমার শরীর থেকে রক্ত বের করেছিলাম। সেদিন মনে হলো কতটা যে খারাপ লাগে আমার, এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। শোনো, পেছনে যেটা হয়েছে সেটাকে তুমি ভুলে যাও। আর এটা নিয়ে কোনো বিষয় হলো, আর আমি তো এসবের মধ্যে কোনো কষ্টই পাইনি। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো। তুমি যে এখন ভালো হয়ে চলতে পারছো এটাই আমার কাছে অনেক। আর আগের জীবনের চেয়ে কি এখন ভালো লাগে তোমার কাছে? আসলে ছোটবেলা থেকে আমি বাবা মার কাছে যা চাইতাম তাই বাবা মা এনে দিত, আর তার সাথে করে আমার অহংকারটাও অনেকটা হয়ে যেত। আর সেদিন আমি অহংকারটা ভালো করে বুঝতে পেরেছি, আসলে অহংকার করাটা যে কতটা খারাপ। শোনো, যারা অহংকার করে তাদের একদিন না একদিন ঠিকই পতন হয়। তুমি যেমন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, তেমনি তোমার বান্ধবীরাও একদিন এসব বুঝতে পারবে। তখন আসলে কিছু করার থাকবে না। তার জন্যই আমি আমার বান্ধবীদেরকে সকলকে ব্লক করে দিয়েছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সত্যি আমি ভাবতে পারছি না যে আমি এতটা চেঞ্জ হয়ে যাব। তখনই দেখতে পেলাম ম্যানেজার সাহেব এদিকে আসছে। আমি লুকানোর চেষ্টা করলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ম্যানেজার সাহেব আমাকে দেখতেই পারলো। হাত দেখে আমার কাছে এসে বলতে লাগলো, আরে স্যার, আপনি এখানে? আর আমি আপনাকে কতবার কল দিয়েছি, কিন্তু আপনার ফোনটা তো বন্ধ বলছে। আর ম্যাডাম আপনার সেই বাসায় গিয়েছিল, কিন্তু আপনি বাসায় নেই। দারোয়ান বলল আপনি নাকি কোথাও বের হয়েছেন। যাক, ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম। আমি ম্যাডামকে কল দিয়ে জানিয়ে দিয়েছি যে আপনি এখানে আছেন। আপনার ওপর ম্যাডাম অনেক রেগে আছে। ম্যানেজার সাহেব, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আপনি এখন এখান থেকে প্লিজ যান। আর মাকে কোনো কিছু বলার দরকার নেই। আমি মায়ের সঙ্গে ফোনে পরে কথা বলবো, বুঝতে পেরেছেন? ম্যানেজার সাহেব চলে গেল। আর ম্যানেজার সাহেব চলে যাওয়ার পর মালিয়া আমার দিকে ভ্রু কুচকে তাকালো। আমি কোনো কিছু বললাম না, আর চুপ করে আছি। তখন মালিয়া বলতে লাগলো, তুমি না বলেছিলে তুমি অনেক গরিব, তোমার কোনো কিছু নেই, তাহলে এই ম্যানেজার সাহেব তোমাকে স্যার কেন বললো? আর এটা তো মনে হয় এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার। এত বড় ম্যানেজার হয়ে তোমাকে কেন স্যার বলবে? আরে তুমি এসব বুঝবে না, আর তোমাকে অন্য সময় বলবো। আর সময় বলে দিবে যে আমি কে, বুঝতে পারছো?
আচ্ছা, এখন তুমি বাসায় চলে যাও, আমিও বাসায় যাই। আর একটা বিষয় মাথায় রাখবে যে আমার কোনো কিছুই নেই, আমি নিঃস্ব। তারপর আমি কোনো কিছু না ভেবে বাসায় চলে আসলাম। শরীরটা অনেক খারাপ লাগছে। বাসায় এসে শাহরিয়ার কথা চিন্তা করতে লাগলাম। আমি হয়তো শাহরিয়ারকে ভালোবেসে ফেলেছি, যার জন্য আমি এতটা পরিবর্তন হয়ে গেছি। তাকে কি ভালো না বেসে থাকা যায়, যে আমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে মিশে গেছে? জানি না শাহরিয়ারকে ভালোবাসি কথাটা কিভাবে বলবো। সে কি আমাকে ভালোবাসে? হয়তো সেও ভালোবাসে না। না হলে আমার জন্য এত কিছু কেন করবে, এত কিছু কেন সহ্য করবে? আগে হয়তো ভালোবাসে কি সেটা বুঝতাম না, কিন্তু এখন তো আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ভালোবাসাটা কি। এদিকে আমিও বাসায় চলে আসলাম, আর বাসায় এসে যথারীতি মাকে কল দিলাম। আর একটু পরে মা কলটা রিসিভ করলো, আর ওপাশ থেকে মা বলতে লাগলো, কি রে শাহরিয়ার, তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিলি, অথচ তুই আমাকে জানাসনি আর এই বাসায় আসিসনি কেন? তুই এখানে কি এমন কাজ করছিলি যে তুই এতটা ব্যস্ত থাকিস? আর আমি যে দুপুরে গিয়েছিলাম, তুই তো বাবা বাসায় ছিলি না, কোথায় গিয়েছিলি? আরে মা, তুমি তো শুধু শুধু পাগল হয়ে গেছো। আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম বলতে মানে একটু শরীরে লেগে গিয়েছিল। তুমি কোনো চিন্তা করো না, এখন তো আমি সুস্থ আছি, তাই না? আর না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে কথাটা যে কীভাবে বলবো কোনো কিছু বুঝতে পারছি না। তোর কথাটা আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি। তুই রফিক সাহেবের একমাত্র মেয়ে মালিহা চৌধুরীকে ভালোবাসিস আর তাকে বিয়ে করতে চাচ্ছিস, তাই তো? চিন্তা করিস না, আমি এটা নিয়ে তোর বাবার সঙ্গে কথা বলেছি। মা, তুমি কি করে জানো যে আমি মালিয়াকে পছন্দ করি? আচ্ছা যাই হোক মা, আমি যেদিন বলবো সেদিন তোমার কথা বলবো, সব কিছু ঠিক করবে, বুঝতে পেরেছো? আর আমাকে আর কিছু দিন সময় দাও, তারপরে একেবারে চলে আসবো। তোর দারোয়ান চাচাকে দিয়ে আমি সব কিছুই খবর নিয়েছি, বুঝতে পেরেছি তুই কেন সেখানে গিয়েছিস। তুই কি করছিস না করছিস সব কিছু কিন্তু আমি জানি, আমাকে জানতে হয়, বুঝতে পারছিস? আমাকে কোনো কিছু বোঝাতে আসিস না। আমি বিয়ের ব্যবস্থা করছি, তুই 2-3 দিনের মধ্যে বাসায় ফিরে আয়। তারপর আমি কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি ভাবতে লাগলাম, মা হয়তো সবই জেনে গেছি, তাহলে আর মার কাছে কি লুকানো যায়? তখনই মালিয়া কল দিল, আর মালিয়া কল দেওয়ার পর আমি মালিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। আর বেশ অনেকটা সময় পার হয়ে গেল। হঠাৎ করে মালিয়া আমাকে বলতে লাগলো, আসলে আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। জানি না তুমি কথাটা কিভাবে নিবে, তবে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি সত্যি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। আমার জীবনের লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাই এটাই যেন আমার সারাটা জীবন থাকুক। আর যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে, সে মানুষটা আর যাই হোক আমার কাছে থেকে দূরে সরে না যাক। যাই কিছু হোক না কেন, সে যেন আমার হয়েই থেকে যায়। আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার কোনো কিছু দরকার নেই, তোমার কি আছে না আছে সেই দিকে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু তোমাকে ভালোবেসে ফেলেছি এবং তোমাকে নিয়েই থাকতে চাই। তুমি গরিব কিনা সেটাও আমার কোনো দেখার প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সম্পর্কে ভালোবাসিনি। আসলে ধন সম্পদ দিয়ে কখনো সুখ হয় না, মনের সুখটা হলো উপকৃত সুখ। আমি তোমার সঙ্গে মিশতে পেরে বুঝতে পেরেছি। তুমি প্লিজ সব কিছু ভুলে গিয়ে শুধু একবার বলো ভালোবাসি। ভেবেছিলাম তুমি আমাকে বলবে, কিন্তু তুমি আমাকে... কিন্তু এটা কি সম্ভব বলো? আমি তো অনেক গরিব। তাছাড়া তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় সেটা কি একবার ভেবে দেখেছো? তোমার ফ্যামিলি কি আমাকে একটাবারও মেনে নেবে? মনে হয় মেনে নেবে না, কারণ আমার চেয়ে ভালো অনেক ছেলে তোমার জন্য বসে আছে, তারা চান্স পায় না। আমার বাবা মাকে কি করে রাজি করাতে হয় সেটা একমাত্র আমি জানি। আমি বাবা মায়ের কাছে যাই, কিছু বলি, তারা আমার জন্য সেটাই করবে। এটা বাবা মায়ের প্রতি আমার বিশ্বাস আছে। কিন্তু পাশের লোকে কি বললো আর না বললো, সমাজের কাছে সম্মান থাকলো কিনা সেটা আমার কাছে দেখার বিষয় নয়। আমি যার সঙ্গে সারাটা জীবন থাকবো তাকে শুধু আমি নির্বাচন করব। অন্য কেউ কেন নির্বাচন করে দেবে? অন্য কেউ তো আর আমার সঙ্গে সংসার করবে না, তাই না? দেখো, তুমি তোমার আবেগ দিয়ে সব কিছু বলছো, আসলে বাস্তবতা অনেক কঠিন। তুমি সমাজে চলতে পারবে না। আমাকে নিয়ে তুমি যেখানে যাবে তোমার সেখানে অপমান হতে হবে। সবাই তোমাকে বলবে যে খ্যাত ছেলের বউ এসেছে। আমি তোমাকে জোর করে বিয়ে করেছি তোমার সম্পত্তি হাতানোর জন্য, এটা সবাই বলবে। আমি চাই না যে তুমি কারো কাছে অপমানিত হও। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলেই কিন্তু তোমাকে আমি আমার মতো করে গড়ে নিতে পেরেছি। কিন্তু আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না, এটা কখনোই আমি ভাবিনি।
কারণ এই ভাবনাটা আমার কখনোই আসেনি। দূর থেকেও কাউকে অনেক ভালোবাসা যায়, সেটার প্রমাণ হয়তো আমি নিজেই। ভালোবাসার মধ্যে যদি পাওয়ার ইচ্ছাটা না থাকতো তাহলে ভালোবাসার মূল্যটা থাকতো না। ভালোবাসার মধ্যে পাওয়ার ইচ্ছাটা প্রবল, তার জন্য ভালোবাসাটার মূল্য আছে। কে কি বললো আর না বললো সেদিকে আমার কোনো ভুরুক্ষেপ নেই। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে নিয়েই থাকতে চাই। কেন এমনটা করছো? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া কখনো বাঁচতে পারবো না। দেখো, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। তুমি তোমার মতো থেকো, আমি আমার মতো থাকি। আজকে থেকে হয়তো আমাদের আর কোনোদিন কথা হবে না। তুমি প্লিজ পাগলামি করো না। দেখো, আমি তোমার কাছ থেকে এরকম কোনো কথা শুনতে চাই না। তুমি যদি এরকম কথা বলো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তাহলে কেন আমাকে বাঁচিয়েছিলে বলো আমাকে? সেদিন মেরে ফেললে না কেন? এই বলে আমি কলটা কেটে দিলাম। আর তখনই আমি নিজে থেকে হাসতে লাগলাম, কারণ মালিয়াকে একটু কষ্ট দিতেই হবে। কারণ সে যে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাকে যদি আমি এখন কষ্ট না দিয়ে রিপ্লাই, তাহলে আপনারা এবার আমাকে কি বলবেন? আমি নিজের মতো করে হাসি মুচকি মুচকি। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি পড়তে বসলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তখন মালিয়া মেসেজ করতে লাগলো, আমি মেসেজগুলো দেখতে লাগলাম। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর রাতের বেলা আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো মালিয়ার ফোনের শব্দে। মালিয়া আমাকে ওপাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার? তুমি কি আমার সঙ্গে একটু কথা বলবে না? আমি তোমাকে প্লিজ বোঝাতে পারবো না যে আমি কতটা ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এসব আর নিতে পারছি না, প্লিজ তুমি তোমার মতো থেকো না, আমি আমার মতো আছি। আমাকে কোনো প্রকার কোনো ডিস্টার্ব করবে না তুমি। আমি তাহলে তোমার নম্বরটা ব্লক করে দিতে বাধ্য হব। তুমি এটা প্লিজ কখনোই করবে না, বুঝতে পেরেছো? আর তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে বের করে ফেলবো। আমার কাছে এটা ব্যাপার না, তুমি এটা খুব ভালো করেই জানো। আমি তোমাকে চাই মানে তোমাকেই চাই। তোমাকে ছাড়া আমি অন্য কোনো কিছু ভাবতে পারছি না। সব সময় তোমার কথা মনে হয়, কেমন যেন আমি পাগলের মতো হয়ে গেছি। তোমাকে না পেলে আমি সত্যি অনেক খারাপ হয়ে যাব, নিজেকে শেষ করে দিব আমি। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পর আমি ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। আর তখনই আমার আইডিতে কিছু ছবি আসলো, আর আমি ছবিগুলো দেখলাম মালিয়া হাত কেটে ফেলেছি। আমি তাড়াতাড়ি করে মালিয়াকে কল দিলাম, আর মালিয়াকে কল দিয়ে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি একটাবার আমাকে বুঝতে পারলে না যে আমি তোমার জন্য এত কিছু করেছি? তোমাকে যে আমি আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি, তাহলে আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি আর জানো না। আর তুমি আমাকে যেরকম ভাবো না, আমি কিন্তু সেই রকম নই। তারপর আমি মালিয়াকে সব কিছুই খুলে বললাম। আর সব কিছু শোনার পর মালিয়া কোনো কথা বলতে পারছে না। আর মালিয়া আমাকে বলতে লাগলো, তাহলে এত নাটক করার কি আছে? আমাকে কষ্ট দিতে তোমার এত ভালো লাগে, তাই না? আর তোমার কি আছে না আছে সেটা তো আমার কোনো দেখার প্রয়োজন নেই। আগে যেটা ছিলাম সেটা অন্য। আমি আর এখনকার আমি অনেকটাই পার্থক্য আছে, বুঝতে পেরেছো? প্লিজ আমাকে আর কখনো কষ্ট দিও না। এসব করার আগে তুমি আগে তাড়াতাড়ি হাটে ব্যান্ডেজ করো, আর না হলে আমি আসছি এখনই। আমি তোমার বাসার নিচে আসি এখন। তুমি তাড়াতাড়ি বাসায় নিচে নামো, আর আগে ব্যান্ডেজ করো প্লিজ। তারপর আমি তাড়াতাড়ি করে মালিয়ার বাসার নিচে চলে আসলাম। আর মালিয়ার বাসার নিচে এসে দেখি মালিয়া ব্যান্ডেজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে সামনে গিয়ে একটা থাপ্পড় মারলাম, আর থাপ্পড় খেয়ে মালিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে আলতো করে চুমু রেখে দিলাম। আর তারপর তার হাতটা ব্যান্ডেজ করে দিলাম। সে আমার দিকে মুচকি মুচকি তাকিয়ে হাসে। আর তখন মালিয়া বলতে লাগলো, তার মানে হলো আমার কোনো কিছু হলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, তাই তো? ঠিক আছে, আর এটা করেছি বলেই তো ভালোবাসা পেয়েছি, তাই না? আর যদি এটা না করতাম তাহলে কি ভালোবাসাটা পেতাম? আর কোনোদিন তুমি এমনটা করবে না। যদি এমনটা করো তাহলে তো বুঝতেই পেরেছো, একদম মেরে ফেলবো তোমাকে। আমি নিজেও এমন পাগলামি কখনো করবো না। তারপর আমি মালিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে আমি সোজা আমাদের বাসায় চলে আসলাম। আর আমাদের বাসায় এসে যথারীতি মায়ের সঙ্গে কিছু কথা বলে আমি রুমে চলে আসলাম। আর সামনের শুক্রবার আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আর দেখতে দেখতে বিয়েটা হয়েই গেল। এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে, আর পিছন থেকে রাফি আমাকে বলতে লাগলো, তুই যদি আমাকে এখন 5,000 টাকা না দিস তাহলে আমি তোকে ভিতরে যেতে দিব না। এই যে দেখ চাবি, কিন্তু আমার কাছে এমনিতেই তোর বিয়ের জন্য আমি রাফার সঙ্গে দেখা করতে পারছি না।
কোনো কথা বলতে পারছি না, শুধুমাত্র তোর বিয়ে চাপের কারণে। তাই এখন 5,000 টাকা জরিমানা দে। দোস্ত, আমার কাছে এখন 5,000 টাকা নেই, আমি তোকে কি দেব? আর দেখতেই তো পেয়েছিস ওদের বাড়িতে আমার কত টাকা দিতে হয়েছে। ভাই, আমি পুরো ফকির হয়ে গেছি। তুই আমাকে এটা বলিস? আমাকে কি এটা বিশ্বাস করতে হয়? তাছাড়া এত কষ্ট করে বাসর ঘরে আমি সাজিয়ে দিলাম, গোলাপের পাপড়ি দিয়ে দুজন গড়াগড়ি করে পড়ে গেলি, একটাও কাটা পাবি না। সবগুলো আমি দেখে নিয়েছি। আরে ভাই, সত্যি বলছি, আমার কাছে এখন একটা টাকাও নেই। তুই আমার পকেট চেক করে দেখ, আমার পকেটে একটা টাকাও পাবি না। আর তাছাড়া তোর ভাবিকে আমি অনেক কষ্ট করে পেয়েছি রে। তোর ভাবিকে পেতে গেলে আমার কতটা যে কষ্ট করতে হচ্ছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করে, আর তুই তোর ভালোবাসার পাওয়ার জন্য অনেক কিছু করেছিস, অনেক কিছু সুন্দর করেছিস। কিন্তু এইসব আলাপ বাদ দিয়ে এখন বাসর ঘরে প্রবেশ করতে হলে তোকে এখন 5,000 টাকা দিতে হবে, না হলে কোনোভাবেই ভিতরে যেতে পারবি না। তারপর আমি রাফির হাত থেকে চাবিটা জোর করে নিয়ে তাড়াতাড়ি করে ভেতরে চলে আসলাম। আর ভেতরে এসে আমি লক করে দিলাম। আর তখন পিছন থেকে রাফি আমাকে বলতে লাগলো, ঠিক আছে, এখন না হয় নিয়ে গেলি, কিন্তু সকালবেলা আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবি না। আমরা সব বন্ধুবান্ধব কিন্তু তোর বাড়িতেই আসি, দেখি তুই সকালবেলা কি করে বের হতে পারিস। আমি এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। আর এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম মানুষটা লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছে। আর আমি গিয়ে তার পাশে বসলাম। আর তার পাশে বসতে যে সে একটু নড়ে চড়ে বসলো। আর আমি তার ঘোমটাটা খুলে বললাম, মেকআপ দিয়ে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু এভাবে তো সুন্দরটা বলা যাচ্ছে না। তুমি আগে হাত মুখ ধুয়েছো, তারপর তোমাকে সুন্দর বলবো। দেখেন, এমনিতেই আমি আপনার উপর অনেকটা রেগে আছি, আর আপনি কিনা সে আবারও আমাকে রাগানোর চেষ্টা করছেন। এখন রাগালে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমার রাগ হয়েছে এটা আমি তো জানতাম না। তুমি তো মেকআপ সুন্দরী, আর মেকআপ সুন্দরীকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। চাইলে কত মেয়ে, ভালো মেয়ে বিয়ে করতে পারতাম, কত কষ্ট করেছি। এগুলো যখন মনে হয় তখন নিজেকে অনেক পাগল পাগল লাগে, যে কী খেয়ে যে তোমাকে পছন্দ করেছিলাম আমি। তখনই মালিয়া আমার কলার ধরে বলতে লাগলো, খুব কথা বলতে শিখেছো তাই না? দেখছি তোমার কথা বলা। তারপর আমি তার উপরে উঠে পড়লাম, আর তার উপরে উঠে আমি তার ঠোঁটের কাছাকাছি গিয়ে বললাম, কি এখন বলো, কি বলবে? না, আসলে আমি কোনো কিছু বলবো না, এই যে একদম চুপ। আর তোমার মতো মুটকিকে আমি আমার উপর নিতে পারছি না। এত খেয়ে খেয়ে মোটা হয়েছে কেন? হ্যাঁ, বাপের টাকা আছে তো সেই জন্য নাকি? আচ্ছা, তোমার কি ভেতরে একটু ভয় নেই? আমি যে তোমার উপরে উঠে বসে আছি, তোমার তো ভয় পাবার কথা। আর তা না করে তুমি একের পর এক বাজে কথা বলেই যাচ্ছ। তোমাকে ভয় পাওয়ার কী আছে? আমি তোমাকে ভয় পাবো কেন? তুমি আমাকে বিয়ে করেছো নাকি আমি তোমাকে বিয়ে করেছি? অধিকারটা আমার বেশি, বুঝতে পেরেছো? কেমন করে আদর পাওয়া যায় তার অধিকারটা আমার। আমি তো তোমাকে আদর করতে দিব না। কে তোমাকে আদর করতে দিবে? আমি তো গিয়ে অন্য রুমে ঘুমাবো। তোমার সঙ্গে ঘুমানোর কোনো ইচ্ছে নেই আমার। আর আমার সঙ্গে ঘুমালে লাথি দিয়ে নিচে ফেলে দিব। আমার বিছানায় বসে আর আমার উপরে কথা বলছো? তোমার তো সাহস কম না? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে আমি তার উপরে উঠলাম। আর তখন আমাকে মালিয়া বলতে লাগলো, দেখুন, একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি কিন্তু কান্না করব, জোরে জোরে চিৎকার করব। তখন কি এমন হবে বলেন? সবাই আপনাকে এসে মাইট দিবে। আজকে আমাদের বাসর রাত, এটা সবাই জেনে, বুঝতে পেরেছো? আর এই রাতে যদি তুমি চিৎকার দাও তাহলে আমার কোনো কিছুই হবে না। মান সম্মান যা যাবার তোমারই যাবে। নতুন বউ বাসর রাতে চিৎকার করলে সবাই কী ভাববে সেটা তো তুমি জানোই। না, আমি এতক্ষণ কোনো কথা বলিনি। আমাকে একবারের মতো ক্ষমা করে দাও। আর কখনো এমন কথা বলবো না, ঠিক আছে? এখন না হয় একটু আদর করো, কারণ অনেক কষ্ট করেছি তো। ফাঁদে পড়িয়ে পোকা কাঁদে, তাই না? এখন তো তুমি আমার ফাঁদে পড়ে গেছো, তার কারণে তুমি হার মেনে নিয়েছো। কিন্তু যখনই তুমি আমার কাছ থেকে দূরে যাবে তখনই আবার বলা শুরু করব, না, তোমাকে মাফ করা যাবে না। না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আর এখন না হয় আমাদের ভবিষ্যৎ সন্তানের জন্য কোনো কিছু করতে চাই, কারণ আমাকেও তো মা হতে হবে। তার জন্য তো অনেক কিছু দরকার আমাদের। তারপর আমি তার ঠোঁটগুলো দখল করে নিলাম, আর সেও আমাকে রেসপন্স করতে লাগলাম। আর এভাবেই আমরা দুজন হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এইভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আর হ্যাঁ বন্ধুরা,
গল্পটা এখানেই সমাপ্ত হলো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।